হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ক্লাস 11-এর নতুন সিলেবাসের পলিটিক্যাল সায়েন্সের সেকেন্ড চ্যাপ্টারের রাষ্ট্র সম্পর্কিত বিষয়ে। তোমরা জানো আমি এর আগে রাষ্ট্রের সংজ্ঞার উপর একটি ভিডিও তৈরি করেছি, সেটা তোমরা দেখছো। আজকের আলোচনার বিষয় হলো রাষ্ট্রের সংজ্ঞা বা রাষ্ট্রের বৈশিষ্ট্য। সংজ্ঞা আমি আগে দিয়েছি। আজকের আলোচনা হচ্ছে রাষ্ট্রের বৈশিষ্ট্য বা রাষ্ট্রের উপাদান। রাষ্ট্রের একাধিক উপাদান আছে। এক্ষেত্রে আমরা প্রাচীন ভারতবর্ষের রাষ্ট্রচিন্তাবিদ কৌটিল্য বা চাণক্য, তাকে অনুসরণ করে এবং গার্নারকে অনুসরণ করে আমরা রাষ্ট্রের কতগুলি বৈশিষ্ট্য আলোচনা করব। 1 নাম্বার বৈশিষ্ট্য বা প্রথম বৈশিষ্ট্য, জনসমষ্টি। জনগণ ছাড়া রাষ্ট্র গড়ে উঠতে পারে না, মানুষ ছাড়া রাষ্ট্র গড়ে উঠতে পারে না। পুরোপুরিভাবে জনহীন মরু অঞ্চলে, পুরোপুরিভাবে বন অঞ্চলে এবং সমুদ্র পৃষ্ঠের উপরিতলে, সমুদ্র জলতলের উপরে রাষ্ট্র গড়ে উঠতে পারে না, আকাশেও রাষ্ট্র গড়ে উঠতে পারে না। কারণ সেখানে জনগণ বসবাস করতে পারে না, এই জায়গাগুলো জনবসতি স্থাপনে উপযুক্ত নয়। তাই আমরা বলবো যে রাষ্ট্র গঠন করতে গেলে একটা গুরুত্বপূর্ণ উপাদান দরকার। সেই গুরুত্বপূর্ণ উপাদান হলো জনগণ। জনগণের মধ্যে বিভিন্ন ভাগ আছে। নাগরিক কারা? যারা রাষ্ট্রের মধ্যে স্থায়ীভাবে বসবাস করে, তারা ভোটাধিকার লাভ করে, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক অধিকার লাভ করে, তারা হলো নাগরিক। আবার রাষ্ট্রের মধ্যে অস্থায়ীভাবে বিদেশ থেকে বিভিন্ন উদ্দেশ্যে, বাণিজ্যিক উদ্দেশ্যে, শিক্ষা অর্জনের উদ্দেশ্যে আসতে পারে, রাষ্ট্রদূত হিসাবে আসতে পারে, তারা কিন্তু জনসমষ্টির মধ্যে নয়। আবার উপনিবেশিক শাসনের অধীনে যে উপনিবেশ থাকে, সেই উপনিবেশের জনগণকেও আমরা নাগরিক বলি না, সেই জনগণকেও রাষ্ট্রের জনসমষ্টি হিসাবে ধরি না। তাহলে জনগণ বা জনসমষ্টি স্থায়ীভাবে বসবাসকারী মানুষ, স্থায়ীভাবে সুযোগ সুবিধা পেয়ে থাকে এমন মানুষকে নিয়ে রাষ্ট্র গঠিত হয়। রাষ্ট্রের এই জনসমষ্টি উপাদান, জনগণ কি পরিমাণের হবে? অল্প পরিমাণ জনগণ নিয়ে রাষ্ট্র গঠিত হবে, না মাঝারি সংখ্যক জনগণ নিয়ে রাষ্ট্র গঠিত হবে, না অনেক বেশি সংখ্যক জনগণ নিয়ে রাষ্ট্র গঠিত হবে? এ বিষয়ে বিতর্ক আছে। প্রাচীন গ্রিক দার্শনিকরা অল্প সংখ্যক জনগণ নিয়ে রাষ্ট্র গঠনের কথা বলেছেন,
তারা 5,000 থেকে 10,000 জনগণ নিয়ে রাষ্ট্র গঠিত হবে বলে মনে করে। তারা প্রাচীনকালে গ্রীসের ছোট ছোট নগর রাষ্ট্র গড়ে উঠেছিল, তারই প্রেক্ষাপটে তারা অল্প সংখ্যক জনগণ নিয়ে রাষ্ট্র গঠনের কথা বলেছে। আবার আমরা দেখি যে চীনের মতো, ভারতের মতো বহু সংখ্যক জনগণ নিয়ে রাষ্ট্র গঠিত হয়েছে। আবার মাঝারি এই ধরনের জনসংখ্যা, সেটা নিয়েও রাষ্ট্র গঠিত হয়েছে। তাই জনসমষ্টি কত হবে সেটা নির্দিষ্ট করে বলা যাবে না। ট্রিটসকে বলেছেন ক্ষুদ্র রাষ্ট্র, অল্প সংখ্যক মানুষ নিয়ে গঠিত রাষ্ট্র পাপের প্রতীক। তাহলে ট্রিটসকে বেশি সংখ্যক বৃহৎ রাষ্ট্রের কথা বলেছেন। তাই আমরা এই বিতর্কের মধ্যে না গিয়ে জনগণ দরকার এ বিষয়ে আমরা নিশ্চিতভাবে সিদ্ধান্তে আসব, জনগণ ছাড়া, জনসমষ্টি ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে রাষ্ট্রের যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ, উৎপাদনের যে উপকরণগুলি আছে, সেই প্রাকৃতিক সম্পদ এবং উৎপাদনের উপকরণগুলিকে যে পরিমাণ জনসংখ্যা দিয়ে কাজে লাগানো যাবে, সেই সংখ্যক জনসমষ্টি থাকলে ভালো হয়। প্রাকৃতিক সম্পদ খুবই কম অথচ জনগণ বেশি, তাহলে জনগণ সে দেশের পক্ষে বোঝা হয়ে দাঁড়াবে। উৎপাদনের উপকরণ খুবই কম, জনসংখ্যা বেশি, তাহলে সে দেশের উন্নয়নে বাধা দেখা দেবে। তাহলে এক্ষেত্রে বলা যায় যে কাম্য জনসংখ্যা থাকা দরকার। দেশের প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সম্পদকে যথাযথভাবে কার্যকরী করার জন্য, কাজে লাগানোর জন্য যে পরিমাণ জনগণ দরকার, সেই পরিমাণ জনসংখ্যা থাকলে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে সেটা ভালো হয়। আমরা তাহলে প্রথম পয়েন্টেও আলোচনা করলাম জনসমষ্টি রাষ্ট্রের বৈশিষ্ট্য, এটা গুরুত্ব দিয়ে মনে রাখবে। নাম্বার 2, রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্য। রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্য কি? রাষ্ট্রের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ভূখণ্ড। তোমরা প্রশ্ন করবে যে জনসমষ্টি, মানুষ কোথায় বাস করবে? তারা তো আকাশে বসবাস করতে পারবে না। মানুষ তো সমুদ্রের উপরিতলে স্থায়ীভাবে, জলের উপরিতলে স্থায়ীভাবে বসবাস করতে পারবে না। মানুষ তো স্থায়ীভাবে শুধু মরুভূমিতে বসবাস করতে পারবে না। তাহলে মানুষকে বাস করতে হবে ভূখণ্ডের উপরিতলে। তাহলে নির্দিষ্ট ভূখণ্ড রাষ্ট্রের একটি উপাদান। এখন তোমাদের মনে হতে পারে যে নির্দিষ্ট ভূখণ্ড মানে শুধু মাটির বা ভূভাগের উপরিতল না, ভূভাগের উপরিতলকেই শুধু ভূখণ্ড বলা যায় না। ভূখণ্ডের বা সমভূমির উপরিতলে জমি চাষযোগ্য থাকে, আবার অনেক জমি চাষের উপযুক্ত থাকে না। মাটির তলে যে খনিজ পদার্থ থাকে, ভূখণ্ডের তলে যে খনিজ পদার্থ থাকে, ভূখণ্ডের মাঝে মাঝে পাহাড় থাকে, পর্বত থাকে, নদী নালা, খাল বিল, জলাশয় থাকে। আবার দেখা যায় যে ভূখণ্ডের কোনো কোনো অংশে ফরেস্ট বা বন থাকে, জঙ্গল থাকে। আবার সমুদ্রের তোমার উপকূল থেকে
একটা জলাশয়ের নির্দিষ্ট এলাকা পর্যন্ত রাষ্ট্রের মধ্যে ধরা হয়, আর আকাশের নির্দিষ্ট এলাকা পর্যন্ত রাষ্ট্রের অন্তর্ভুক্ত। তাহলে ভূখণ্ড বলতে গেলে রাষ্ট্রের উপাদান। ভূখণ্ড বলতে গেলে আমরা বুঝি ভূখণ্ডের পরিভাগ, উপরিতল, মাটির তলের খনিজ পদার্থ, বিভিন্ন প্রাকৃতিক সম্পদ, আকাশের নির্দিষ্ট এলাকা পর্যন্ত, সমুদ্রের উপকূল থেকে জলাশয়ের একটা অংশ, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, জলাশয়, এগুলি ভূখণ্ডের অন্তর্ভুক্ত। এই ভূখণ্ডের আয়তন কেমন হবে রাষ্ট্রের উপাদান হিসাবে রাষ্ট্র গঠনের ক্ষেত্রে? উপাদান ভূখণ্ড, এটা অবশ্যই দরকার। ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গড়ে উঠবে না, এ কথা আমরা আলোচনা থেকে বুঝতে পেরেছি। তাহলে এই ভূখণ্ডটা তোমার বড় হবে, না মাঝারি আয়তনের হবে, না একেবারে ছোট হবে? আমরা বিশ্বে লক্ষ্য করি ভাটিকান সিটি খুব ছোট আয়তনের রাষ্ট্র। আবার আমরা লক্ষ্য করি রাশিয়ার মতো, পূর্বতন যে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের সবথেকে বড় আয়তনের দেশ ছিল। 1991 সালে তোমরা জানো সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়ে পরবর্তীকালে এবং 91 সালে তারপরে আরও 15টি রাষ্ট্র তৈরি হয়েছে এবং বর্তমানে 91 থেকে রাশিয়া একটা রাষ্ট্র। এটা এখনও বৃহৎ রাষ্ট্র, বিরাট আয়তন। আমাদের আয়তনও বড়, তবে ভারতের আয়তন চীনের ভারতের আয়তনের তুলনায় চীনের আয়তন 2.5 গুণ বেশি। তাহলে ছোট, বড়, মাঝারি, একদম ছোট, সব রকমের রাষ্ট্রই আমরা দেখছি। তাহলে ভূখণ্ড রাষ্ট্র গঠনের উপাদান, কিন্তু ভূখণ্ডের আয়তন নির্দিষ্ট না। দেখো, প্রাচীন গ্রিসের দার্শনিকরা প্লেটো, অ্যারিস্টটল, রোমান দার্শনিকরা সিসেরো, পলিবিয়াস, অ্যাকুইনাস, এরা কিন্তু ছোট ছোট রাষ্ট্রের কথা বলেছে। কারণ তারা প্রাচীনকালে ওই রোমে ছোট ছোট রাষ্ট্রই তারা দেখেছিলেন। তার প্রেক্ষাপটে তারা রাষ্ট্রের ছোট আয়তনের রাষ্ট্রের কথা বলেছেন। আবার প্রাচীন গ্রিসের প্লেটো, অ্যারিস্টটল, তারা হলো ছোট রাষ্ট্রের কথা বলেছেন গ্রিসের ছোট ছোট সিটি স্টেট, নগর রাষ্ট্রের প্রেক্ষাপটে। আমরা বৃহৎ আয়তন রাষ্ট্র বর্তমানে দেখতে পাচ্ছি, আবার বড় রাষ্ট্র ভেঙে একাধিক রাষ্ট্র তৈরি হয়েছে। তোমরা জানো যে প্রাচীনকালের যে ভারত, সেটা অনেক বড় রাষ্ট্র ছিল। বর্তমান ভারত, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, পাকিস্তান, আফগানিস্তান, এই যে এতগুলো দেশ, সব কিন্তু ভারতের মধ্যে ছিল। তা ভেঙে অনেকগুলো রাষ্ট্র হয়েছে। তোমরা জানো যে 1947 সালে যে পাকিস্তান ভারত ভাগ হলো, তার পরবর্তীকালে 1971 সালে পূর্ব পাকিস্তান, অর্থাৎ পাকিস্তানের একটা অংশ, পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে গেল, বাংলাদেশ রাষ্ট্র হলো। তাহলে পাকিস্তান ভাগ হয়ে গেল, ভূখণ্ড ভাগ হয়ে রাষ্ট্র ছোট হয়ে যাচ্ছে, এটা আমরা লক্ষ্য করছি। তাই ভূখণ্ডের আয়তন কত হবে নির্দিষ্টভাবে, নিশ্চিতভাবে কেউ বলতে পারে না। এটা অনিশ্চয়তার ব্যাপার, আনসার্টেন। তবু আমরা এই কথা বলবো যে ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। তবে ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদ যদি বেশি থাকে, তাহলে সেই রাষ্ট্র যদি প্রাকৃতিক সম্পদকে টেকনোলজি দিয়ে, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যাকে কাজে লাগিয়ে তারা উন্নতি করতে পারবে। আর প্রাকৃতিক সম্পদ, এটা জিওগ্রাফিক্যাল পজিশন, এটা কারোর নিজস্ব হাত নেই।
প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ দেশ স্বাভাবিক কারণেই শক্তিশালী হয়, অর্থনৈতিক দিক থেকে সুবিধা পায়। তেল উৎপাদনকারী যেসব দেশ তেল আছে তারা প্রাকৃতিক সম্পদে একটা তেলকে তরল সোনা বলা হয়, তাদের অ্যাডভান্টেজ বেশি। আবার অনেক তৃতীয় বিশ্বের দেশগুলিতে আমরা দেখেছি যে প্রাকৃতিক সম্পদ আছে, কম আছে, যেটুকু আছে সেটুকু তো ব্যবহার করার ক্ষমতা নেই। প্রযুক্তি তাদের অন্য উন্নত দেশের কাছে নিতে হয়, আর সেই সুযোগে তারা গরিব দরিদ্র দেশকে শোষণ করে। যাই হোক, ভূখণ্ড রাষ্ট্রের তৃতীয় বৈশিষ্ট্য, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ভূখণ্ডের আয়তন বড় হলে একটা অ্যাডভান্টেজ থাকে, এ কথা সত্য। আমরা লক্ষ্য করেছি নেপোলিয়ন বোনাপার্ট যখন রাশিয়া আক্রমণ করেছিলেন 1808 সালে, তখন রাশিয়ার সেনারা পিছু হটতে থাকে। আয়তনে বড় বলে তারা অ্যাডভান্টেজ পেয়েছে। সরাসরি যুদ্ধে তাদের যেতে সময় লেগেছিল। নেপোলিয়নের বাহিনী দুর্বল হয়ে পড়লে সরাসরিভাবে আক্রমণ করে, এটা আয়তনে বড় হয়েছিল বলে। হিটলারের আক্রমণ দ্বিতীয় মহাযুদ্ধে, সেক্ষেত্রেও রাশিয়া অ্যাডভান্টেজ পেয়েছিল। যাই হোক, ভূখণ্ড রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ উপাদান, সে বিষয়ে সন্দেহ নেই। নাম্বার 3, গভর্নমেন্ট বা সরকার। সরকার বলতে গেলে তোমরা মনে রাখবে যে সরকার মানেই হলো আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ আইন তৈরি করে, শাসন বিভাগ ওই আইনকে কার্যকরী করে। শাসন বিভাগের রাজনৈতিক অংশ, তারা নীতি নির্ধারণ করে, সরকারি নীতি নির্ধারণ করে। আর অরাজনৈতিক অংশ, আমলা, তারা ওই নীতিকে, সরকারি নীতিকে বাস্তবে কার্যকরী করে। আর বিচার বিভাগ হলো সরকারের যে আইন, অর্থাৎ আইনসভা যে আইন তৈরি করেছে সেই আইন যথাযথ হতে পারে, আবার যথাযথ নাও হতে পারে, সেটা বিচার করে দেখবে বিচার বিভাগ। আর রাষ্ট্রের মধ্যে ন্যায় প্রতিষ্ঠিত করবে বিচার বিভাগ। নিরপেক্ষ ও স্বাধীনভাবে বিচার বিভাগ ভূমিকা পালন করবে। তাহলে সরকারের এই 3টি বিভাগ আছে, আর এই 3টি বিভাগকেই আমরা সরকার বলি। সরকার জনগণের মধ্যে থেকেই বর্তমানে গঠিত হয়, গণতান্ত্রিক সরকার। আমরা বিভিন্ন ধরনের সরকার হয় আমরা বলবো। তো সরকার হলো রাষ্ট্রের পরিচালক, সরকার হলো রাষ্ট্রের পরিচালক, সরকার হলো রাষ্ট্রের মস্তিষ্ক। জনগণের মধ্যে থেকে সরকার তৈরি হয়ে সেই সরকার জনগণকে পরিচালনা করে। এটা হলো তোমার রাষ্ট্রের বৈশিষ্ট্য। সরকার, সরকার মূর্ত, সরকারকে চোখে দেখা যায়, কিন্তু রাষ্ট্রকে চোখে দেখা যায় না, রাষ্ট্র বিমূর্ত। এটা কনসেপ্ট। এই কনসেপ্টকে, এই ধারণাকে বাস্তবে রূপ দেয় সরকার। তাই সরকার স্থায়ী নয়, সরকার পরিবর্তনশীল, রাষ্ট্র স্থায়ী। সরকার বিভিন্ন ধরনের হয়। একক কেন্দ্রিক, ক্ষমতা বন্টনের দিক থেকে একক কেন্দ্রিক সরকার, যে দেশে একটাই মাত্র সরকার থাকবে, যে রাষ্ট্রে একটাই মাত্র সরকার থাকবে। প্রয়োজনে আঞ্চলিক সরকার, কেন্দ্রীয় সরকার প্রয়োজন মনে করলে আঞ্চলিক সরকার তৈরি করতে পারবে, বিলুপ্ত করতে পারবে। মূলত একটি সরকার থাকলে তাকে একক কেন্দ্রিক সরকার বলে, এটুকু জানবে। আর এর উল্টো দিকে যুক্তরাষ্ট্রীয় সরকার, 2 প্রকারের সরকার থাকবে। একদিকে কেন্দ্রীয় সরকার থাকবে সারা দেশের জন্য, আর যে দেশের বিভিন্ন অংশে আঞ্চলিক ভিত্তিতে আঞ্চলিক সরকার বা রাজ্য সরকার থাকবে। ক্ষমতা 2 সরকারের মধ্যে ভাগ হবে। তাহলে আমরা এটা স্পষ্টভাবে লক্ষ্য করছি, সরকার এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়। যুক্তরাষ্ট্রীয় সরকার, তোমরা জানো ভারত যুক্তরাষ্ট্রীয় সরকার। দেখো, ভারতের কেন্দ্রীয় সরকার আছে, রাজ্য সরকার আছে।
সংবিধান অনুযায়ী দুই সরকারের মধ্যে ক্ষমতা ভাগ করা হয়েছে। যুক্তরাষ্ট্র আদালত আছে, মার্কিন যুক্তরাষ্ট্র দুই প্রকারের সরকার আছে, কেন্দ্রীয় সরকার রাজ্য যুক্তরাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র। এককেন্দ্রিক সরকার ব্রিটেনের সরকার এককেন্দ্রিক, ফ্রান্সের সরকার এককেন্দ্রিক, মানে একটাই সরকার থাকবে কেন্দ্রিক, এবং সে সারা দেশে ক্ষমতা পরিচালনা করবে। এবার আমরা আসছি সরকার তোমার সামরিক সরকার হয়। সামরিক সরকার মানে দেশের সেনাবাহিনী যে হেড, সেনানায়ক, তিনি সেনাদের সংগঠিত করে বর্তমানে যে গণতান্ত্রিক সরকার আছে সেই সরকারকে উচ্ছেদ করে দিয়ে তিনি ক্ষমতায় আসবেন। একে বলা হয় সামরিক শাসন, মানে মিলিটারিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। সরকার গণতান্ত্রিক হতে পারে, গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে, নির্বাচনে জনগণ ভোট দিবে। এখন তোমরা জানো যে 18 বছর বয়স হলেই জনগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ভোট দিতে পারে, আর তারাই সরকার গঠন করে। তাদের মধ্যে থেকেই প্রতিনিধি নির্বাচিত হয়। নির্দিষ্ট সময় পর সরকারকে তারা পাল্টে দিতে পারে, অন্য একটা সরকার গঠন করতে পারে। এই যে সরকার গণতান্ত্রিক সরকার, এবার একনায়কতান্ত্রিক সরকারও হতে পারে। এটা গণতন্ত্রের বিপরীত। কীরকম? ধরো একজন ব্যক্তি সব ক্ষমতার অধিকারী হবে। তোমরা জানো যে হিটলার তোমার ক্ষমতায় এসে, তার নাৎসি পার্টির মাধ্যমে ক্ষমতায় এসে পার্টির অন্যান্য নেতাদেরও তিনি মানে কি বলবো, মানে বিতাড়িত করেছেন, গুরুত্ব না দিয়ে নিজের হাতে সব ক্ষমতা নিয়েছে। দেশের উন্নতি করেছে, স্টেট কন্ট্রোল সর্বত্র একদম, মানে গণতন্ত্রে যেমন কি গণমাধ্যমেই স্বাধীনতা থাকে, কিন্তু হিটলারের যে একনায়কতান্ত্রিক শাসন সেটা কিন্তু গণমাধ্যমে স্বাধীনতা থাকে না, বিচার বিভাগের নিরপেক্ষতা ও স্বাধীনতা থাকে না, তোমার আইন বিভাগের গুরুত্ব থাকে না। সব ক্ষমতা একজন ব্যক্তির হাতে ইনভেস্টেড হয়, জমা হয়। সব ক্ষমতা তিনি বিচার করবেন, তিনি আইন তৈরি করবেন, তিনি শাসন করবেন। সর্বময় কর্তা, স্টেট পাওয়ার একদম মারাত্মক, সর্বাত্মক রাষ্ট্র বলা হয় একে। এই ধরনের সরকারও হতে পারে। ফ্যাসিবাদী ওই একই ধরনের সরকার, তার হাতে ফ্যাসিবাদী ইটালির মুসোলিনি। সমাজতান্ত্রিক সরকার হতে পারে। সমাজতান্ত্রিক, দেখো ফ্যাসিবাদী সামরিক সরকার, নাৎসিবাদী সরকারের স্টেট কন্ট্রোল ব্যক্তির উপরে মারাত্মকভাবে থাকে, কিন্তু সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থাতে সেখানেও স্টেট কন্ট্রোল থাকবে। ব্যক্তির উপর সব জায়গায় কঠোর নিয়ন্ত্রণ থাকবে রাষ্ট্রের। রাষ্ট্র ব্যক্তিকে কন্ট্রোল করবে। কিন্তু এখানে একটা কথা মনে রাখবে, ওয়ান পার্সন ডিক্টেটরশিপ নয়, ওয়ান নেশন ওয়ান লিডার ওয়ান পার্টি নয়, এখানে ওয়ান পার্টি ওয়ান ক্লাসের ডিক্টেটরশিপ। ওয়ান ক্লাসের বিকল্প কোনো শ্রেণী থাকবে না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, প্রফেসর, কৃষক, শ্রমিক, তারা সবই একটা ক্লাসের মধ্যে, একটা শ্রেণীর মধ্যে। তারা উৎপাদন করবে যে যেমন পারবে, যার যে কর্মদক্ষতা, প্রত্যেকেই কাজ করবে, কাজ অনুযায়ী মজুরি পাবে। স্টেট কন্ট্রোল, এই স্টেট কন্ট্রোল সমাজতান্ত্রিক সরকার। আমি আরও বিস্তারিত পরে আলোচনা করব, আমি সাম আপ করে বলছি। তাহলে আমরা দেখলাম যে সরকার বিভিন্ন রকমের হতে পারে। সরকার রাষ্ট্রকে পরিচালনা করে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য। 4 নাম্বার হচ্ছে সার্বভৌম ক্ষমতা। রাষ্ট্রের সব থেকে শক্তিশালী, সব থেকে গুরুত্বপূর্ণ, অপরিহার্য বৈশিষ্ট্য হলো সার্বভৌম ক্ষমতা, সভরেন পাওয়ার অফ স্টেট। রাষ্ট্র গঠন করতে গেলে জনসমষ্টির দরকার, সরকার দরকার, ভূখণ্ড দরকার, কিন্তু সার্বভৌম ক্ষমতা, চূড়ান্ত ক্ষমতা, অপ্রতিহত ক্ষমতা, মৌলিক ক্ষমতা। রাষ্ট্র মানেই হলো সার্বভৌম ক্ষমতা থাকবে। 1947 সালে 15ই আগস্টের আগে ভারত সার্বভৌম ক্ষমতার অধিকারী ছিল না, তাই ভারত রাষ্ট্র ছিল না।
ও বাংলাদেশ স্বাধীনতার আগে 1971 16ই ডিসেম্বরের আগে বাংলাদেশ তার সার্বভৌম ক্ষমতা ছিল না, রাষ্ট্র ছিল না, সে পাকিস্তানের একটা অংশ, পূর্ব পাকিস্তান ছিল। তাহলে এটা ক্লিয়ার, আমাদের ফান্ডামেন্টাল পাওয়ার, চূড়ান্ত ক্ষমতা, অপ্রতিহত ক্ষমতা, যে ক্ষমতাকে প্রতিহত করা যাবে না, যে ক্ষমতা মৌলিক ক্ষমতা, রাষ্ট্র মানেই সার্বভৌম ক্ষমতা থাকবে, এটা স্থায়ী ক্ষমতা। এই ক্ষমতার দুটো দিক আছে, একটা আভ্যন্তরীণ দিক, আভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা। আভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা মানে কি, রাষ্ট্রের অভ্যন্তরে এমন কোনো ব্যক্তি নেই, এমন কোনো গোষ্ঠী নেই, এমন কোনো সমিতি নেই, এমন কোনো সংগঠন নেই যে রাষ্ট্রের ঊর্ধ্বে। প্রত্যেকেই রাষ্ট্রের অধীন, রাষ্ট্রের আইন প্রত্যেককেই মেনে চলতে হবে। এইটাই হলো আভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা। বাহ্যিক সার্বভৌম ক্ষমতা, রাষ্ট্রের যে চূড়ান্ত ক্ষমতা আছে, অপ্রতিহত নিরঙ্কুশ ক্ষমতা আছে, একটা রাষ্ট্র সম্পূর্ণভাবে স্বাধীনভাবে তার ফরেন পলিসি, বিদেশ নীতি নির্ধারণ করবে। প্রতিটা রাষ্ট্র যে বিদেশ নীতি নির্ধারণ করে, অন্য রাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ক্ষেত্রে সম্পর্ক স্থাপনের জন্য, সেক্ষেত্রে একটা রাষ্ট্র সম্পূর্ণভাবে স্বাধীনভাবে তার বিদেশ নীতি, তার পররাষ্ট্র নীতি নির্ধারণ করবে। এটাই হলো তোমার সার্বভৌম ক্ষমতার বাহ্যিক দিক। কিন্তু আভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা, আমি বললাম যে এই ক্ষমতা, দেখো, রাষ্ট্রের নামে সার্বভৌম ক্ষমতা, কিন্তু এই ক্ষমতাকে প্রয়োগ করে কে? সার্বভৌম ক্ষমতা অধিকারীকে, প্রয়োগকারীকে সরকার, গভর্নমেন্ট। রাষ্ট্র বিমূর্ত জিনিস, সে নিজে ক্ষমতা প্রয়োগ করতে পারে না। তাছাড়া ধারণা, সেই ধারণার যে উদ্দেশ্য, সেই ধারণার যে কর্মসূচি, সেটা গ্রহণ করে সরকার। সরকার রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে প্রয়োগ করতে পারে, সরকার আইন তৈরি করতে পারে, সরকার সংবিধান মেনে দেশের আইন তৈরি করবে। প্রগতিশীল সমাজ ব্যবস্থার সঙ্গে সঙ্গে নতুন নতুন আইনের প্রয়োজন, সরকার এটা করে। কিন্তু এই সরকার সার্বভৌম ক্ষমতা আর অধিকারী নয়, প্রয়োগকারী। সার্বভৌম ক্ষমতার প্রয়োগকারী হলেও যা ইচ্ছা তাই করতে পারে না সরকার। জনমত আছে, জনগণের মতামতকে সরকার গুরুত্ব দেয়। সমাজে সামাজিক প্রথা আছে, কাস্টমসগুলি বহুদিন ধরে সমাজে প্রভাব বিস্তার করে। তো সরকার যে আইন তৈরি করে, সার্বভৌম ক্ষমতাকে ব্যবহার করে, সেক্ষেত্রে প্রথাকে গুরুত্ব দিয়েই আইন তৈরি করে। সরকার দেশের শাসনতান্ত্রিক রীতিনীতি, যেগুলো লিখিত নয়, যেগুলো অলিখিত, মুখে প্রচলিত, কিন্তু শাসন ক্ষেত্রে ব্যবহার করে শাসনতান্ত্রিক রীতিনীতি, এগুলো আদালতে বলবৎযোগ্য নয়, এটাও সরকার গুরুত্ব দেয়। তাহলে সার্বভৌম ক্ষমতা শাসনতান্ত্রিক রীতিনীতির দ্বারা সীমাবদ্ধ, সামাজিক প্রথার দ্বারা সীমাবদ্ধ, জনমতের দ্বারা সীমাবদ্ধ। সংবিধান অনুযায়ী সার্বভৌম ক্ষমতার অধিকারী সরকার, প্রয়োগকারী সরকার ক্ষমতা প্রয়োগ করে। তাহলে সেক্ষেত্রেও আমরা দেখব যে সরকার সংবিধানকে মান্য করে। তাহলে সরকারের, রাষ্ট্রের যে সার্বভৌম ক্ষমতা, সেটা সাংবিধানিক দিক থেকে সীমাবদ্ধ। আর কি? আর হলো আভ্যন্তরীণ সার্বভৌম ক্ষমতা সীমাবদ্ধ। সমাজে রাষ্ট্র ছাড়াও আরও অনেক সংগঠন আছে, ধর্মীয় সংগঠন আছে, সামাজিক সংঘ আছে। সেই সামাজিক সংঘ, ধর্মীয় সংগঠন সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, মানুষের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে সাহায্য করে। সুতরাং এগুলিকে রাষ্ট্রের সরকার অমান্য করতে পারে না, এগুলিকে গুরুত্ব দেয়। বৌদ্ধবাদীদের বক্তব্য এটা, রাষ্ট্র চূড়ান্ত ক্ষমতার অধিকারী হলেও এগুলির গুরুত্ব আছে।
এইবার আমরা দেখব যে আন্তর্জাতিক দিক থেকে তোমার সীমাবদ্ধ রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, অপ্রতিরোধ ক্ষমতা। তোমরা জানো যে আন্তর্জাতিক আইন আছে, সেই আইনকে কোনো রাষ্ট্র সরাসরিভাবে অস্বীকার করতে পারে না। কার্যত অস্বীকার করলেও তারা স্বীকার করে না। আন্তর্জাতিক আইন কমিশন, আন্তর্জাতিক আইন জাতীয় আইনের মতো কার্যকরী হয় না ঠিকই, কিন্তু এই আন্তর্জাতিক আইনের গুরুত্ব আছে। আন্তর্জাতিক আইনের দ্বারা প্রত্যেকটা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সীমিত। আন্তর্জাতিক সংগঠন ইউএনও, তোমরা জানো যে প্রথম মহাযুদ্ধের পর লিগ অফ নেশনস 1919 সালে তৈরি হয়েছিল। এটা ফেলিওর হয়েছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে, এবং আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের 1945 সালের 24শে অক্টোবর ইউএনও তৈরি হয়েছে, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। বাংলা হলো সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ, রাষ্ট্রপুঞ্জ, রাষ্ট্রসংঘ, জাতিসংঘ নয় কিন্তু। প্রথম মহাযুদ্ধের পরে যেটা গঠিত হয়েছিল সেটা হলো জাতিসংঘ, লিগ অফ নেশনস। খেয়াল রাখবে, দুটোর মধ্যে খেয়াল রাখবে, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এমসিকিউ আসলে খুব জটিল হয়ে যাবে। যাই হোক, এই যে ইউএনওর দ্বারা প্রত্যেকটা রাষ্ট্র, ইউএনের সদস্য 193টা সদস্য আছে বর্তমানে। প্রত্যেক রাষ্ট্র ইউএনের যে চার্টার, সনদ, সেই সনদ বা আইন, দেশের নিয়মকানুন লেখা আছে যে দলিলে, তাকে বলে সংবিধান। আর ইউএনের নিয়মকানুন যে দলিলে লেখা আছে, যে বইয়ে লেখা আছে, তাকে বলে চার্টার, ইংরেজিতে, বাংলা হলো সনদ। সেই সনদ মেনে চলে প্রত্যেকটা রাষ্ট্র, জাতিপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলি। আন্তর্জাতিক যে সৌভ্রাতৃত্ব, একটা আন্তর্জাতিকতাবাদ, সেটা প্রত্যেকটা রাষ্ট্রকেই গুরুত্ব দিতে হয়। রাষ্ট্রগুলি বিশেষ করে বিগ পাওয়ার, ফাইভ বিগ পাওয়ার, তোমরা ম্যাপ ফলো করবে। ইউএসএ, ম্যাপের বাঁদিকে ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তার ডান দিকে একটু সমুদ্র পার হয়ে দেখবে ইউকে, ইউনাইটেড কিংডম, তার নিচে ফ্রান্স। এবার ম্যাপের উপরের দিকে চলে যাও, ডান দিকে, তোমাদের ডান দিকে চলে যাও, গিয়ে দেখো উপরে রাশিয়া, তার নিচে চীন। তাহলে এবার আমরা ম্যাপটা মনে রেখেই দেশগুলোর নাম বলবো। ইউএসএ, ইউকে, রাশিয়া, ফ্রান্স, রাশিয়া, চায়না। এটা হলো ফাইভ বিগ পাওয়ার। এদের দ্বারা বহু রাষ্ট্র প্রভাবিত হচ্ছে, আন্তর্জাতিক আইনও অমান্য হচ্ছে। বিভিন্ন আঞ্চলিক সংগঠন আছে, ন্যাটো আছে, আসিয়ান আছে, সার্ক আছে, এগুলোকে আঞ্চলিক সংগঠন। আমি পরে আবার বলবো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এগুলো আমি পরে ব্যাখ্যা করব। এইগুলোর দ্বারাও তোমার রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা সীমিত হচ্ছে। যাই হোক, সার্বভৌম ক্ষমতা আভ্যন্তরীণ ক্ষেত্রে বাহ্যিক দিক থেকে সীমাবদ্ধ হলেও একটা রাষ্ট্র নিজের যে সিদ্ধান্ত, তার পলিসি, আর সেটা ডোমেস্টিক পলিসি হতে পারে এবং ফরেন পলিসি হতে পারে, যে পলিসি হোক না কেন নিজেই সিদ্ধান্ত নেবে। এটাই রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা, এটাকে সার্বভৌম ক্ষমতা বলে। এবার আমি 5 নাম্বার পয়েন্ট বলবো, রাষ্ট্রের বৈশিষ্ট্য। 5 নাম্বার হচ্ছে স্থায়িত্ব। রাষ্ট্র মানেই হলো একটা স্থায়ী প্রতিষ্ঠান। সরকার পরিবর্তনশীল, নতুন নতুন সরকার গঠিত হয়, জনগণ সরকার গঠন করে, সরকারকে পরিবর্তন করে, রাষ্ট্রের পরিবর্তন হয় না। রাষ্ট্র স্থায়ী একটা প্রতিষ্ঠান। রাষ্ট্রের অভ্যন্তরে সমাজের অন্যান্য সংগঠনগুলি গড়ে ওঠে, আবার তার বিলোপ ঘটে। একটা নির্দিষ্ট উদ্দেশ্যে সংগঠন গড়ে ওঠে এবং সেই উদ্দেশ্য সফল হলে সেই সংগঠন উঠে যায়। রাষ্ট্র কিন্তু এমন একটা সংগঠন নয়, রাষ্ট্র একটা শক্তিশালী স্থায়ী সংগঠন। ক্লিয়ার? বুঝতে পারছ? কিন্তু মার্ক্সবাদীরা কি বলেছে? মার্ক্সবাদীরা, আমি
মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র একটা অস্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্র চিরদিন ছিল না, রাষ্ট্র চিরস্থায়ী নয়, চিরন্তন নয়। যেহেতু অতীতে ছিল না, আগামী দিনেও রাষ্ট্র থাকবে না। অতীতে ছিল না মানে আদিম সাম্যবাদী সমাজে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা ছিল না, শ্রেণী বিভাজন ছিল না, ধনী গরিবের বিভাজন ছিল না, তাই রাষ্ট্রের প্রয়োজন হয়নি। সমাজ বিকাশের দ্বিতীয় স্তরে উৎপাদন ব্যবস্থার উৎপাদনের উপকরণের বিকাশের সাথে সাথে সমাজের উৎপাদন বৃদ্ধি পায়, সমাজের পরিবর্তন ঘটে। তাই আদিম সাম্যবাদী সমাজের গর্ভে নতুন একটা সমাজ সৃষ্টি হয়েছে, যার নাম হলো দাস সমাজ ব্যবস্থা, স্লেভ সিস্টেম। স্লেভ সিস্টেমেই রাষ্ট্র সৃষ্টি করেছে। স্লেভ মালিকরা অর্থাৎ মাস্টাররা স্লেভদের উপর অত্যাচার, নিপীড়ন, শোষণ চালানোর জন্য রাষ্ট্রকে সৃষ্টি করেছে। এই রাষ্ট্র ফিউডালিস্টিক অর্থাৎ ফিউডালিজমেও সামন্তপ্রভু ধনীদের স্বার্থে কাজ করছে, পুঁজিবাদী সমাজেও রাষ্ট্র কাজ করছে। আগামী দিনে পুঁজিবাদের জায়গায় যে সমাজতন্ত্র, সেখানে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। আর সমাজতান্ত্রিক সমাজে সর্বহারা শ্রেণী তারা উৎপাদনের উপকরণগুলিকে যথাযথভাবে ব্যবহার করবে এবং উৎপাদনের উপকরণগুলিকে উন্নত করবে এবং কমিউনিজম প্রতিষ্ঠিত হবে। অতীতের সেই আদিম সাম্যবাদী সমাজের জায়গায় আগামী দিনে ভবিষ্যতে একটা উন্নত সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠিত হবে। মানুষ সেলফ কন্ট্রোল হবে, সেখানে ক্লাস থাকবে না, প্রপার্টির পর মানে কি বলবো, প্রাইভেট ওনারশিপ থাকবে না। তখন কিন্তু রাষ্ট্র আপনা আপনি উবে যাবে, রাষ্ট্র আপনা আপনি উবে যাবে, রাষ্ট্র বিলুপ্ত হয়ে যাবে। ল্যামার্কের সেই মতবাদ অনুযায়ী যে অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয় না, সেটা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তাই রাষ্ট্র আগামী দিনে কমিউনিজম, এটা মার্ক্সের ব্যাখ্যা। সমাজ বিকাশের নিয়ম অনুযায়ী এটা হবে, এটা মার্ক্সবাদীদের ধারণা। তাহলে রাষ্ট্র স্থায়ী নয়। তবে একটা কথা মনে রাখবে যে একটা রাষ্ট্রের ভূখণ্ডের কোনো অংশ যদি অন্য রাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু রাষ্ট্রের স্থায়িত্ব নষ্ট হয় না। রাষ্ট্রের স্থায়িত্ব তাতে নষ্ট হয় না। প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে জমি বিনিময় হয়, সেটা উভয় রাষ্ট্রের স্বার্থে। যেমন বাংলাদেশের সঙ্গে ভারতের অনেক জায়গায় জমি বিনিময় হয়েছে। কাশ্মীরের একটা অংশ 1947 সালে সেপ্টেম্বর মাসে পাকিস্তানের হানাদার বাহিনী দখল করে নেয় আজাদ কাশ্মীর, সেটা এখনও পাকিস্তানের দখলেই আছে। পাকিস্তানের নেতৃত্বে পুতুল সরকার আছে। আজাদ কাশ্মীরের একটা অংশ চীনকে গিফট দিয়েছে পাকিস্তান, তার উপর দিয়ে চীনের অর্থনৈতিক রাস্তা তৈরি করেছে চীন। সেটা চলে যাওয়া মানে ভারতের সার্বভৌমত্ব, ভারতের স্থায়িত্ব নষ্ট হয় না, ভারত স্থায়ী রাষ্ট্র। নেক্সট পয়েন্ট হচ্ছে অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি মানে একটা রাষ্ট্র গঠন করতে গেলে যে 6 নম্বর উপাদান, সেটা হলো অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। অন্যান্য রাষ্ট্রকে স্বীকার করতে হবে, হ্যাঁ বাপু তুমি রাষ্ট্র। ও বাংলাদেশ যখন স্বাধীনতা পেল, ভারতের নেতৃত্বে ভারত যুদ্ধ করে পূর্ব পাকিস্তানের মানুষ, তারা অত্যাচারিত, নিপীড়িত, যারা পাকিস্তান সেনারা যেভাবে গণহত্যা চালিয়েছিল তার পাশে দাঁড়িয়েছিল, হিউম্যান গ্রাউন্ডে মানবাধিকার রক্ষার স্বার্থে ভারত সাহায্য করেছিল। এবং ভারতের নেতৃত্বে পূর্ব পাকিস্তানের মানুষ সেখানে সরকার গঠন করেছে, রাষ্ট্র গঠন করেছে, বাংলাদেশ রাষ্ট্র। ভারত তো সাহায্যই করেছে, তো ভারত তো স্বীকার করবে, পাকিস্তানকে স্বীকার করবে না। রাশিয়া স্বীকার করেছে, আমেরিকা স্বীকার করতে দেরি করেছে, তার কারণ পাকিস্তানকে আমেরিকা সমর্থন করত। ভারত পাক যুদ্ধের সময় পাকিস্তানকে আমেরিকা সাপোর্ট করেছে। 7ম নৌবহর যুদ্ধ জাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়েছিল।
1971 সালের যুদ্ধে, পাক ভারত যুদ্ধে, সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন 40খানা যুদ্ধজাহাজ ভারতের পক্ষে পাঠিয়েছিল। সপ্তম নৌবহর 7খানা যুদ্ধজাহাজ এই 40খানা দেখে পালিয়ে যায়। যাই হোক, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি মানে হলো সব রাষ্ট্রের স্বীকৃতি না, কিছু রাষ্ট্র স্বীকৃতি পরে আস্তে আস্তে স্বীকার করে নেয়। তোমরা জানো যে ইহুদি রাষ্ট্র গঠিত 1948 সালে, তাদেরকে স্বীকৃতি দিয়েছে অন্যান্য রাষ্ট্রে। ইসরায়েল রাষ্ট্র ইহুদি রাষ্ট্র, ইহুদি জাতির রাষ্ট্র। তারা বিভিন্ন দেশের জনবসতি গড়ে তুলে তারা খেয়ে খেয়ে তারা একটা রাষ্ট্র তৈরি করেছে। তাই তারা বেশি সংগ্রামী, তাদের দেশপ্রেম বেশি। যাই হোক, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি। লাস্ট পয়েন্ট হচ্ছে 7 নাম্বার রাষ্ট্রের বৈশিষ্ট্য, জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। রাষ্ট্র গঠনের একটা উপাদান অনেকেই মনে করে। দেখো, প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু ন্যাশনালিজম দরকার, রাষ্ট্র গঠনের দরকার। দেখো, ভারত যখন স্বাধীন হয়েছে তখন নেশন বিল্ডিংয়ের প্রবলেম ছিল, জাতি গঠনের প্রবলেম ছিল। তাই ভারত জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে তুলেছিল যে জোটের মধ্যে গেলে দ্বিতীয় মহাযুদ্ধের পর 2টি জোট তৈরি হয়, একদিকে সোভিয়েত ইউনিয়নের জোট, অন্যদিকে আমেরিকার জোট। মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলো সংগঠিত হয়েছিল, অন্যদিকে সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সমাজতান্ত্রিক দেশগুলো সংগঠিত হয়েছিল পুঁজিবাদ বনাম সমাজতন্ত্রের লড়াই। এই দুই লড়াইয়ের মধ্যে না গিয়ে ভারত সদ্য স্বাধীনতা পেয়েছে, তার অর্থনৈতিক সমস্যা আছে, রাজনৈতিক সমস্যা আছে, নেশন বিল্ডিংয়ের বড় সমস্যা, জাতি গঠিত হয়নি। ভারতের সাম্প্রদায়িকতাতে 1947-46 ভারতের মাটি লাল হয়ে গিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের নেশন বিল্ডিং দরকার, ন্যাশনালিজম দরকার। তাই প্রত্যেকটা রাষ্ট্রেরই কিন্তু জাতীয়তাবাদ, দেশপ্রেম, এই দেশপ্রেমের কাছে কোনো ধর্ম নয়, কোনো সম্প্রদায় নয়, কোনো জাতি নয়, কোনো আঞ্চলিকতা বোধ নয়, আঞ্চলিক মানসিকতা নয়। সব কিছুর ঊর্ধ্বে উঠে সব মানুষ ঐক্যবদ্ধ হবে, দেশকে ভালোবাসবে, গভীরভাবে ভালোবাসবে, দেশের মাটিকে রক্ষা করতে প্রস্তুত থাকবে। এটাই ন্যাশনালিজম। এইটা হচ্ছে রাষ্ট্র গঠনের উপাদান। ন্যাশনালিজম না থাকলে দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে। বিভিন্ন জায়গাতে আঞ্চলিকতা বোধ সৃষ্টি হবে, আঞ্চলিকতা বোধ থেকে আঞ্চলিকতাবাদ, রিজনালিজম সৃষ্টি হবে, দেশ টুকরো টুকরো হয়ে যেতে পারে। তাই ন্যাশনালিজম রাষ্ট্র গঠনের বিশেষ উপাদান। ইউরোপিয়ান কান্ট্রিগুলিতে যে ন্যাশনালিজম আছে, সেই ন্যাশনালিজমের ভিত্তিতে যে নেশন বিল্ডিং, জাতি গঠিত হয়েছে, ভারতের মতো দেশে কিন্তু সেই নেশন বিল্ডিং হয়নি, জাতি গঠিত হয়নি, ন্যাশনালিজমের অভাব আছে। যাই হোক, আজ 7 নাম্বার বৈশিষ্ট্য, ওকে গুরুত্ব দিতে হবে। তাহলে রাষ্ট্র গঠনের বৈশিষ্ট্য আমরা 1 নম্বরে পেয়েছি জনসমষ্টি, 2 নাম্বার নির্দিষ্ট ভূখণ্ড, 3 নাম্বার সরকার, 4 নাম্বার সার্বভৌম ক্ষমতা, 5 নাম্বার স্থায়িত্ব, পারমানেন্স, আর 6 নাম্বার অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি, 7 নাম্বার জাতীয়তাবাদ। ভিডিও বড় হয়ে গেছে, আর আমি বলবো না, ভিডিও অনেকে শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, করনি, সাবস্ক্রাইব করবে এই আশা আমি রাখি। আজকের এই ভিডিওটা ভালো করে শুনবে, একাধিকবার শুনবে, তাহলে এমসিকিউ তোমাদের আটকাবে না। পাশাপাশি টেক্সট বই পড়বে, তাহলেই হয়ে যাবে। আমি শর্ট কোশ্চেন এমসিকিউ নিয়ে পরে আলোচনা করব। আগে ডিটেলস তোমাদের জানতে হবে, একটা কনসেপ্টে তৈরি করতে হবে, সেই কনসেপ্ট কিন্তু আমি ভিডিওতে দিলাম। আমি এই চ্যাপ্টারে আর একটা ভিডিও বানাবো, রাষ্ট্রের সঙ্গে সামাজিক সঙ্গের পার্থক্য, রাষ্ট্রের সঙ্গে তোমার সরকারের পার্থক্য বা মিল, এগুলো আলোচনা করবো একটা ভিডিওর মধ্যে। আর
তোমার পশ্চিমবঙ্গ একটা রাষ্ট্র কিনা, জাতিপুঞ্জ একটা রাষ্ট্র কিনা, ঝাড়খণ্ড একটা রাষ্ট্র কিনা, এগুলোর উপরে একটা ভিডিও বানালে তোমাদের কিন্তু বই পড়লেই তোমরা যাই কোশ্চেন আসুক এমসিকিউতে তোমরা কিন্তু পেরে যাবে। এই বলে আজকের ভিডিওর আলোচনাকে আমি এখানেই বন্ধ করছি।